শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাস উচ্চারণ পার্ট 4। তো আজকের আলোচ্য বিষয় মৌলিক স্বরধ্বনির। আমরা জানি বাংলা স্বরবর্ণে বা স্বরধ্বনিতে 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি: ই, এ, আ, অ, ও, ও। যদি এভাবে বলি, সেক্ষেত্রে 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। তো এই 7টি মৌলিক স্বরধ্বনি দিয়ে আমাদের যে আলোচনাটা কোথায় কখন কোনটা উচ্চারণ হবে, দেখা যাচ্ছে অনেক সময় যেটা ঘটে যে অয়ের দুটো উচ্চারণ আছে, অ কখনো ও হয়, অ কখনো অই থাকে। তো এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আছে জিভের উচ্চতা, অর্থাৎ উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এখানে আছে জিভের অবস্থান, অর্থাৎ আমাদের কোনো ধ্বনি উচ্চারণের সময় জিহ্বাটা কতটুকু মানে সামনে যাবে নাকি পিছনে নাকি মধ্যে থাকবে, এটা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ সম্মুখ, মধ্য, পশ্চাৎ। ঠোঁটের উন্মুক্তি, অর্থাৎ আমাদের যে অধর আর ওষ্ঠ, আমাদের যে দুটো ঠোঁট, নিচের ঠোঁটটাকে বলা হয় অধর এবং উপরের ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ। এই কোনো ধ্বনি উচ্চারণকালে যখন অধর এবং ওষ্ঠের যে উন্মুক্তি, অর্থাৎ কতটুকু ফাঁকা হবে, এটা নির্ভর করে কোন ধ্বনি আমরা উচ্চারণ করছি। তো এভাবে ঠোঁটের উন্মুক্তি অনুসারে কখনো সংবৃত, কখনো অর্ধসংবৃত, কখনো অর্ধবিবৃত, কখনো বিবৃত। সংবৃত বলতে বোঝায় ঠোঁট কম ফাঁকা হবে, আর বিবৃত বলতে বোঝায় দুটো ঠোঁট বেশি ফাঁকা হবে। এখন আমাদের লক্ষণের বিষয়, যখন আমরা ই উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটা উপরের দিকে থাকে, যখন তখন একটু নামে, যখন হ্রস্ব ই তখন হচ্ছে জিহ্বাটা উপরের দিক থাকে এবং প্রস্থিত সামনের দিক চলে আসে। আর যখন এ উচ্চারণ করি তখন হচ্ছে আরেকটু জিহ্বাটা নামে নিচের দিকে, অর্থাৎ এ, অর্থাৎ এটা উচ্চারণ হচ্ছে উচ্চ মধ্য। আর তারপর যখন এ বলি, এর পরে এ, তখন হচ্ছে আরেকটু নামে এ। সর্বশেষ যখন আমি আ বলি তখন আরো নেমে যায় আ। এভাবে এপাশ থেকে যখন এখানে আসি, অথবা এপাশ থেকে এখানে আসি, তো এইটা আটা আছে মাঝখানে, অর্থাৎ কেন্দ্রীয় ধ্বনি, এটা বিবৃত। যেমন ই, এ, আ, এভাবে যখন উচ্চারণ করবো আস্তে আস্তে নামবে। তাহলে এইটা যদি সংবৃত হয় এইটা বিবৃত, এইটা যদি সংবৃত হয় এইটা বিবৃত, এইটা সংবৃত হলে এইটা বিবৃত, এমনটা আমরা ধরে নিতে পারি। অর্থাৎ এইটা ছোট হলে এইটা বড়, এইটা ছোট হলে এইটা বড়, এইটা থেকে আবার এইটা বড়। ঠিক এভাবে এ পাশেও উ, যখন হ্রস্ব উ উচ্চারণ করি তখন ঠোঁট গোলাকার হয়ে যায়, এবং উ থেকে যখন ও আসি তখন আরেকটু গোলাকার হয় ও, এবং এটা সামনের দিকে, পিছনের দিকে, জিহ্বাটা পিছনের দিকে যায় উ, ও, অ, আ। অর্থাৎ এখানে যতটা না ঠোঁটের উন্মুক্তি ঘটে তার চেয়ে বেশি ঘটে হচ্ছে ও থেকে অ বেশি, অ থেকে আ বেশি। আমরা এইভাবে বলতে পারি ই, এ, আ, আবার উ, ও, অ, আ। আমাদের এখানে সুন্দর দেওয়া আছে যে এটা সংবৃত উচ্চারণ, অর্থাৎ এই লাইনটাই সংবৃত। আর যদি বলি যে ই আর উ হচ্ছে উচ্চ, অর্থাৎ জিভের অবস্থান উচ্চ জায়গা থেকে, এটা। তো আমাদের এখান থেকে যে জিনিসটি কাজে লাগবে যে অ ধ্বনি কখনো ও হবে, আবার কখনো অ নিজস্ব উচ্চারণ বজায় থাকবে, আবার এ ধ্বনি কখনো এ হবে, আবার এ নিজস্ব উচ্চারণ থাকবে। অর্থাৎ এ যখন এর মতো উচ্চারিত হবে তখন হচ্ছে সংবৃত, এ যখন এ হয়ে যাবে তখন তার উচ্চারণ বিবৃত, আবার অ যখন অ এর মতো উচ্চারিত হবে তখন অ হচ্ছে বিবৃত, অ যখন ও হয়ে যাবে তখন হচ্ছে সংবৃত। তো আমরা কয়েকটা শব্দের মধ্যে দেখাতে পারি, যেমন অ যখন
অ হবে তখন তার উচ্চারণ কেমন, আর অ যখন ও হবে তখন তার উচ্চারণ কেমনটা হয়। আমি এখানে একটা শব্দ নিলাম, অনেক, অনেক। আর এখানে নিতে পারি অতি। এখন আমরা এটা দেখলে আমরা বুঝতে পারবো অনেক যে শব্দটা আছে আমরা কখনো অনেক বলি না, আমরা সকল সময় অনেক এভাবে উচ্চারণ করি, অর্থাৎ অনেক। এখানে লক্ষণীয় বিষয় অ এর মতো রয়েছে, যার কারণে এটা হচ্ছে বিবৃত, বিবৃত উচ্চারণ। আবার যখন অতি লেখা আছে অতি, কিন্তু আমরা সাধারণত উচ্চারণ করে থাকি অতি, অর্থাৎ দেখালে ও তি ছিল অ, উচ্চারণ হয়ে গেছে ও, অর্থাৎ অ যখন অ থাকে তখন হচ্ছে বিবৃত, অ যখন ও হয়ে যায় তখন হচ্ছে সংবৃত। অর্থাৎ এখানে আমরা দেখিয়েছি অ যখন অ আসছে অনেক, অনেক, অতি, অতি, অ ও হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে সংবৃত। আবার বলছি সংবৃত। সংবৃত বলতে হচ্ছে ঠোঁটের উন্মুক্তি কম হবে, অর্থাৎ ঠোঁট ফাঁকা কম হবে, এবং এটাকে সংবৃত বলতে সংক্ষিপ্ত বোঝায়, আর বিবৃত বলতে হচ্ছে বিস্তারিত বা বড় বোঝায়। এটাই বুঝে নিচ্ছি, এভাবে গেল। তাহলে আমরা বুঝে নিলাম অধ্বনির দুটো উচ্চারণ আছে, একটা হচ্ছে অ যার স্বাভাবিক উচ্চারণ, আর যেটা হচ্ছে পরিবর্তিত উচ্চারণ সেটা হচ্ছে ও। এবার চলে আসছি আমরা এ ধ্বনির উচ্চারণে। আমরা বলেছি এ যখন এর মতো উচ্চারিত হবে তখন তার পরিচয় হচ্ছে সংবৃত, এ যখন এ হয়ে যাবে তখন হচ্ছে বিবৃত। দেখা যাক এ যখন এ আর যখন হচ্ছে এ, আমরা এটা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এখন আমরা দুটো শব্দ চয়ন করি, যেমন একটি, আর এখানে নিতে পারি এক। এখন আমরা কখনো প্রথম যে শব্দটা লিখেছি কখনো কি একটি বলি নাকি একটি বলি, এটা সকল সময় একটি বলা হয়, একটি, অর্থাৎ এ ক এক, বদ্ধাক্ষর একটি। এখন লক্ষণীয় বিষয় দ্বিতীয়টি, এখানে আছে এ আর ক, অর্থাৎ উচ্চারণটা কবে এক, আমরা সবসময় বলে 1 টাকা, এক, এক। অর্থাৎ এ যখন এর মতো উচ্চারণ তখন হচ্ছে সংবৃত, এ যখন এ হয়ে যাবে তখন তার উচ্চারণ হচ্ছে বিবৃত, অর্থাৎ ঠোঁটের উন্মুক্তি বেশি হবে, অর্থাৎ ঠোঁট দুটো বেশি ফাঁকা হবে, অর্থাৎ এক ছিল উচ্চারণ করেছি এক, তাহলে এটা হচ্ছে বিবৃত। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এ একটি আর এক, অর্থাৎ শুধু যে এ থাকবে এভাবে তা না, কারণ এই বর্ণটা সবসময় থাকবে না, কারণ এই বর্ণে একটা কার আছে, যেমন এ কার এভাবে আছে। তো শব্দের মধ্যে অধিকাংশ শব্দে যে আমরা এমনটা পাবো এমন না, কারণ হচ্ছে আমরা কার হিসেবে পাবো, তখন হচ্ছে চেঞ্জের বিষয়, তখন বুঝে নিতে হবে কখনো আমরা কোনটা করবো, এ নিয়ে অনেক সূত্র আছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল মৌলিক স্বরধ্বনিগুলো চিনে নেওয়া এবং তার জিভের উচ্চতা অনুযায়ী তার অবস্থান কোথায়, জিভের অবস্থান অনুযায়ী সেগুলোর যে কোথায় সম্মুখ মধ্য পশ্চাৎ এবং ঠোঁটের উন্মুক্তি অর্থাৎ অধর এবং ওষ্ঠের যে ফাঁকা হওয়া বা উন্মুক্তি হওয়া সেটা অনুযায়ী যে নামগুলো
সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তো এটার মাধ্যমে আমরা জেনে নিলাম যে সংবৃত এবং বিবৃত নামে একটা বিষয় আছে, যেগুলো হচ্ছে আমাদের উচ্চারণ, কোন শব্দের উচ্চারণ লেখার সময় কাজে লাগবে। এবার চলে আসছি আমরা অধ্বনি। অধ্বনি নিয়ে আমরা আলোচনা আসব। অধ্বনি, অধ্বনি কয়টি উচ্চারণ? দুটো উচ্চারণ, একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত। যখন অ থাকবে তখন হচ্ছে বিবৃত, যখন ও হয়ে যাবে তখন হচ্ছে সংবৃত। আমরা দেখি কখন বিবৃত, অধ্বনির বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ, আমি কয়েকটা শব্দ নিতে পারি, যেমন কথা। এটা যখন উচ্চারণ লিখব, কয়ের সাথে কি আছে? অ, অর্থাৎ নীলিন বা বিলীন বর্ণ হিসেবে থাকতে পারে। আমি আগে বলছি যে অধ্বনি বা এ ধ্বনি এটা কোন স্বর ধ্বনি মানে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। যেহেতু অকে বলা হয় নীলিন বা বিলীন বর্ণ, কারণ অ এর কোনো কার চিহ্ন নেই। যদিও স্বরধ্বনি হচ্ছে বা স্বরবর্ণ হচ্ছে 11টি, কার চিহ্ন হচ্ছে 10টি। একমাত্র অধ্বনির কোনো নিজস্ব কার চিহ্ন নেই, আর অধ্বনি প্রত্যেকটি ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় থাকে। সে হিসেবে এখানে কয়ের সাথে অ আছে এবং থয়ের সাথে রয়েছে আকার। এখন যখন আমরা উচ্চারণ লিখব, শুরুতে যদি অ থাকে এবং তার পরের বর্ণটির সাথে যদি আকার থাকে, তাহলে অবশ্যই প্রথম বর্ণটা অ ও হয়ে যায়, এমনটা না। আবার বলছি, যদি কয়ের সাথে অ আছে এবং পরে যদি আকার থাকে, তাহলে কয়ের সাথে যে অটা আছে সেই অটা বজায় থাকে, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হয়। উচ্চারণটা হবে ক থা। আমরা এই শব্দটাকে কখনো কোথা বলি না, কোথা বলি না, কখনো কথা। যেমন অনাথ। অনাথ, অনাথ শব্দটাকে কি আমরা কখনো শুনেছি অনাথ বলা হয়? না। তাহলে এটার সূত্রটা কেমন ছিল? এখানে অ আছে, তার পরবর্তী বর্ণটির সাথে আকার যুক্ত আছে, এই জন্য অ অবিকৃত অবস্থায় বসবে, অর্থাৎ উচ্চারণ হবে অনাথ। অনাথ, অটা হচ্ছে মুক্ত অক্ষর, নাথ হচ্ছে বদ্ধাক্ষর, যেজন্য শেষে একটা হসন্ত বসবে, অনাথ। আমরা যদি নিই অনাচার। অনাচার শব্দটি শুরুতে আছে অ, তারপরে আছে দন্ত ন আকার। এই যে অনাচার, আমরা এই শব্দটা কখনো অনাচার বলি না। সূত্রটা হচ্ছে শুরুতে অ আছে, তারপরে বর্ণে আ আছে, এর জন্য অটা অই থাকবে। আমি যে তিনটি শব্দ লিখলাম, প্রত্যেকটি আদিতে যে অ আছে এটা নিয়ে আলোচনা। অর্থাৎ দেখা যাচ্ছে অ না চার, অনাচার। অ না চার, তিনটি অক্ষর আছে। অ হচ্ছে মুক্ত অক্ষর, না হচ্ছে মুক্ত অক্ষর, চার হচ্ছে বদ্ধাক্ষর, এর জন্য রয়ের নিচে হসন্ত ব্যবহার করেছি। এভাবে অসংখ্য শব্দ আছে, আমরা নির্ণয় করতে পারি। শুরুতে অ, তারপরে বর্ণ যদি আকার যুক্ত থাকে, তাহলে অবশ্যই শুরুর যে অটা যদি স্বাভাবিক বর্ণ হিসেবে অ আসে, কিংবা নীলিন বা বিলীন বর্ণ হিসেবে ব্যঞ্জন বর্ণের সাথে আসে, সেক্ষেত্রেও অ বজায় থাকবে। এবার আমরা কিছু শব্দ নিই। শুরুতে যে শব্দগুলো অ আছে, যদি নেতিবাচক অর্থ দেয়, তাহলে অবশ্যই অ এর উচ্চারণ অই থাকবে। এমন কয়েকটা শব্দ নিতে পারি, যেমন অভাব। অভাব, এটা ভাবের অভাব। এখন অভাব শব্দটা যদি আমরা উচ্চারণে লিখতে যাই, তাহলে আমরা কি কখনো শুনেছি অভাব, দেশে অভাব পড়েছে? এমনটা বলি না।
বা বলি যে দেশে অভাব হয়েছে, অভাব, অর্থাৎ এটা নেতিবাচক অর্থ, অভাব, অয়ের উচ্চারণ অয় রয়ে গেছে। যেমন যদি বলি অমিল, অমিল অর্থাৎ মিলের অভাব, মিল হচ্ছে ইতিবাচক, নেতিবাচক হচ্ছে অমিল অর্থাৎ বিপরীত শব্দ, সে হিসেবে নেতিবাচক। অমিলকে কখনো আমরা শুনেছি অমিল বলতে? এটা শোভা পায় না বললে, যেটা সঠিক উচ্চারণ সেটা হবে অমিল, অমিল। সেক্ষেত্রে আমরা দেখে নিতে পারি যে অভাব শব্দ কিনা, অভাব শব্দ এবং অমিল শব্দ নেতিবাচক, যার কারণে অয়ের উচ্চারণ অ রয়ে গিয়েছে। আবার দেখি, আমরা যে প্রথম সূত্রটা লিখিয়েছিলাম, শুরুতে যদি অ থাকে, পরের বর্ণের সাথে যদি আকার যুক্ত থাকে তাহলে অটা অ থাকে, সে হিসেবেও এটা মিলে, কিন্তু এটা মিলবে না। এখানে আছে অ, দ্বিতীয় বর্ণের সাথে রস্বইকার আছে, তো এটার সাথে এই শব্দটা মিলবে না, কিন্তু এখানে একটা দুটোর সাথে একটা মিল আছে, সেটা হচ্ছে দুটো শব্দই আছে নেতিবাচক। আবার দেখতে পারি অবিচার, অবিচার, অবিচার শব্দটাকে যদি আমি উচ্চারণ হিসেবে লিখি তাহলে কি দাঁড়ায়? আমরা কি কখনো বলি অবিচার? বলি না, কি বলি? অবিচার। কারণ হচ্ছে বিচার হচ্ছে একটা পজিটিভ শব্দ, আর অবিচার হচ্ছে একটা নেগেটিভ শব্দ, সেজন্য অবিচার। অবিচার শব্দটিতে তিনটি অক্ষর রয়েছে, শুরুতে অ হচ্ছে মুক্ত অক্ষর, আর বি হচ্ছে মুক্ত অক্ষর, আর চার একসাথে উচ্চারণ করা হয় চার, তাতে এটা হচ্ছে বদ্ধাক্ষর। তো এইভাবে অনেক শব্দ আমরা নেতিবাচক শব্দ পেতে পারি, যেগুলো শুরুতে অ আছে এবং সে অয়ের উচ্চারণ অয়ই থাকে, অর্থাৎ অয়ের স্বাভাবিক উচ্চারণ। আর অয়ের যখন স্বাভাবিক উচ্চারণ হয় তখন অয়ের উচ্চারণ হচ্ছে বিবৃত। এবার অয়ের অধ্বনি বা অবর্ণের যে সংবৃত উচ্চারণ, অধ্বনির সংবৃত উচ্চারণ, এটা দেখি কিভাবে আসে। আমরা শুরুতে কয়েকটা সূত্র নিয়ে নিই। যেমন শুরুতে শুরুতে অ, তার পরবর্তী বর্ণ, তারপরে যদি রস্বই থাকে, সেক্ষেত্রে যদি শুরুতে অ আছে তার পরের বর্ণ যদি রস্বইকার থাকে, তাহলে অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে অটা ও হয়ে যায়। আবার বলছি অধিকাংশ ক্ষেত্রে, কারণ ব্যতিক্রম আছে, নেতিবাচক শব্দ আছে যেটা আগে দেখিয়েছি, অমিল, অবিকল, অমলিন, এই শব্দগুলো এই সূত্র কাজে দিবে না। কিন্তু যদি নেতিবাচক না বুঝিয়ে শুরুতে অ থাকে এবং তার পরের বর্ণে যদি রস্বইকার থাকে, তাহলে অটা অধিকাংশ ক্ষেত্রে ও হয়ে যায়। আমরা একটা উদাহরণ নিতে পারি, অতি, অতি, এখানে অ আছে, তার পরের বর্ণটি আছে তয় রস্বইকার, সেক্ষেত্রে আমাদের এটা উচ্চারণ হবে ও তি, অর্থাৎ অধ্বনির উচ্চারণটা ও হয়ে গেল, অর্থাৎ সংবৃত ছিল, এখানে উচ্চারণ হয়ে গেল বিবৃত, এখানে ছিল বিবৃত, উচ্চারণটা হলো সংবৃত। যদি দীর্ঘইকার থাকে তাহলে কি হবে? যদি শুরুতে অ থাকে তারপরে বর্ণের সাথে দীর্ঘইকার থাকে, তাহলে শুরুর যে আদ্য অ ও হয়ে যাবে। যেমন এখানে দিতে পারি অতীত, অতীত, কিন্তু অতীত শব্দটার উচ্চারণ হবে, যেহেতু এখানে অ আছে, পরের বর্ণ তয়ের সাথে দীর্ঘইকার আছে, এজন্য অটা ও হয়ে যাবে, ও তিত। আমরা জানি দীর্ঘইকার উচ্চারণের সময় হ্রস্বইকার হিসেবে লিখতে হবে, অ তিত। এখানে দুটো অক্ষর আছে, ও একটা মুক্ত অক্ষর, তিত হচ্ছে বদ্ধাক্ষর, অতীত। এখন যদি কোনো শব্দের শুরুতে অ থাকে এবং তার পরবর্তী বর্ণের সাথে হ্রস্ব উকার থাকে,
সেক্ষেত্রেও অটা ও হয়ে যাবে। উদাহরণ হিসেবে নিতে পারি অনু। অনু অনু যখন আমরা বলি অনু বলি না, কি বলি? অনু। ও নু। ও নু। এখানে দুটোই মুক্তাক্ষর ও নু। আমরা খেয়াল করব যখন আমরা ও লিখব তখন কখনো এই মাত্রাটা দিব না। যখন মাত্রা দিব তখন আমাদের এই শব্দটি ভুল হয়ে যাবে, কারণ মাত্রা যখন ব্যবহার করব তখন এটা দুটো ত, অর্থাৎ ত যোগ ত, তয় ত হয়ে যাবে। তো এটা সব সময় খেয়াল রাখবো, যখন ও লিখবো তখন উপরে মাত্রা হবে না। আর এটা দন্তন্য হবে উচ্চারণ। এখানে অনুবানানটা যদি মূর্ধন্য থাকতো তাহলে এখানে দন্তন্য হিসেবে লিখতে হতো। আর আমাদের সূত্রটা ছিল শুরুতে অ, পরবর্তী বর্ণের সাথে রস্যকার। আর রস্যকার থাকলে আদ্য অটা ও হয়ে যাবে। শুরুতে যদি দীর্ঘ উকার থাকে তাহলে মানে প্রথম বর্ণের পরের বর্ণটা যদি উকার থাকে তাহলে দেখা যাচ্ছে সংবৃত উচ্চারণ হবে অপূর্ব। আমরা অপূর্ব না বলে কি বলবো? এখানে যদি সৌন্দর্য বোঝায় বা কোনো কিছু বোঝাতে চাই তখন আমরা কি বলি? অপূর্ব। অপূর্ব। ও পুর। আর রস্যকার কিংবা দীর্ঘ উকার থাকলে উচ্চারণে রস্য উকার লিখবো অপুর। অপূর্ব। অপূর্ব। অপূর্ব এভাবে লিখবো। তাহলে আদ্য অ হয়ে গেল ও, অর্থাৎ অ ধ্বনির সংবৃত উচ্চারণ হলো। এবার যদি রিকার থাকে তাহলে দেখা যাচ্ছে কি হবে? যেমন মসৃণ। মসৃণ। মসৃণ শব্দটা উচ্চারণ কেমন হবে? শুরুতে অ আছে, ময়ের সাথে আছে, দ্বিতীয় যে বর্ণটি আছে দন্তস্ব তার সাথে রিকার আছে। এখন রিকার থাকার কারণে প্রথম যে ময়ের সাথে ওয়াটা আছে এটা ও হয়ে যাবে মসৃণ। এখানে লক্ষণীয় বিষয় দন্তস্ব এখানে ছয়ের মতো উচ্চারিত হয়েছে, এজন্য দন্তস্বই বজায় থাকবে, তালবস্য এখানে হবে না। আর শুরুতে হবে মোস। মোস শ্রীন। মোস শ্রীন। মূর্ধন্য আছে, কি হবে? মূর্ধন্য থাকলে দন্তন্য হবে উচ্চারণ, একটি হসন্ত হবে মসৃণ। এখন আরো কিছু সূত্র আছে, আমরা দেখে নিই। যদি ক্ষীয় থাকে তাহলে কি হতে পারে? শুরুতে অ প্লাস পরেরটা যদি ক্ষীয় হয়ে থাকে তাহলে তাহলেও অধ্বনির সংবৃত উচ্চারণ হবে। দয়ের সাথে অ আছে, তারপর আছে ক্ষীয় খ। আমরা কখনো দক্ষ বলি না, কি বলি? দক্ষ। দক্ষ। আমি জানি ক্ষীয় খ যখন ভাঙাই তখন হচ্ছে ক খ আসে। আর যখন এটা যেহেতু একটা যুক্ত বর্ণ, এটাকে যখন ভাঙাই ক যোগ মূর্ধন্য আসে, কিন্তু উচ্চারণের সময় ক যোগ খ আসে। আর ক্ষীয় খ থাকার কারণে শেষ, অর্থাৎ যুক্ত বর্ণ থাকার কারণে শেষ বর্ণটা ওকার হবে। যখন আমরা অন্ত অয়ের উচ্চারণ লেখাবো তখন আরো ভালো বোঝাতে পারবো। যদি জ ফলা থাকে, অ সাথে যদি পরবর্তী বর্ণের সাথে জ ফলা থাকে তাহলেও দেখা যাচ্ছে আদ্য অয়ের উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ ও হয়ে যাবে। যেমন এখানে আছে অদ্য। অদ্য শুরুতে কি আছে? অ, তারপর আছে দয়ের সাথে জ ফলা, তাহলে কি হবে? জ ফলা থাকার কারণে এখানে হবে অটা হয়ে যাবে ওদ। ওদ দো। ওদ দো বলা হয়েছে থাকে ফলা অথবা যুক্ত বর্ণ, তাহলে শেষ বর্ণটা ওকার হয়ে যায়। ওদ দো। ওদ হচ্ছে একটি অক্ষর আর দো হচ্ছে আরেকটি অক্ষর। ওদ বদ্ধাক্ষর, দো হচ্ছে মুক্তাক্ষর। ওদ দো। এখন
আমরা এমন লিখতে পারি, যদি শুরুতে কোনো শব্দের শুরুতে যদি র ফলা থাকে, র ফলা র ফলা যদি কোনো শব্দের শুরুতে থাকে, সেক্ষেত্রেও ওয়াটা ও হয়ে যাবে। যেমন ক্রম, এভাবে একটা শব্দ আছে ক্রম, শুরুতে কি আছে র ফলা, র এর সাথে আবার কি আছে বিলীন অবস্থায় বা নিলীন অবস্থায় অ আছে, ক্রম অ। এই অটা র ফলা থাকার কারণে ও হয়ে যাবে, উচ্চারণ ক্রম, ক্রম। এখানে লিখতে পারি প্রভাত, প্রভাত। প্রভাত শব্দটার উচ্চারণ কি হবে, এখানে পয়র ফলা, অর্থাৎ এখানে অ আছে, প্র অ প্রভাত, কিন্তু উচ্চারণ হবে প্রভাত, প্রভাত, প্রভাত। এভাবে অসংখ্য শব্দ পাবো যেগুলোর শুরুতে আহ র ফলা আছে কিন্তু তার সাথে অন্য কোনো কার চিহ্ন নেই, সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে অ আছে কিন্তু উচ্চারণের সময় ও লিখতে হবে। এভাবে অনেক শব্দ। আর দেখতে পাই যে একাক্ষর শব্দ, যেটা একটি মাত্র অক্ষর আছে, যেমন মন, মন। মন শব্দটাকে যখন আমরা বলি তখন বলি যে আমার মন ভালো নেই, লিখি মন কিন্তু উচ্চারণ করি মন, যেমনটা মন, মন। লিখি বন, উচ্চারণ করি যে বন। অর্থাৎ এখানে একটি মাত্র অক্ষর আছে মন, একসাথে উচ্চারণ করা হয় মন, আর এখানে আছে বন, উচ্চারণ করি বন। এভাবে আমরা অটা ও হয়ে যেতে পারে আদৌ। আবার খেয়াল করি, কারণ নাম যদি অ দিয়ে শুরু হয়, সেই নামটা উচ্চারণ করার সময় ও হয়ে যাবে। যেমন কার নাম হচ্ছে অসীম, যদি নাম হয় অসীম তাহলে তাকে আমরা বলি ও সীম, ও সীম, ও সীম। এখানে শটা ছয়ের মতো উচ্চারিত হয়েছে, এর জন্য তালব্য হবে। আর যদি স ছয়ের মতো উচ্চারিত হতো তাহলে দন্ত স বজায় থাকতো। এখন এটা যদি কারো নাম হয় আমরা বলি যে অসীম ভাত খেয়ে যা, এভাবে বলি, কিন্তু কখনো বলি না অসীম ভাত খেয়ে যা। এখন যদি এই শব্দটাকে যদি আমরা বলি যে নেতিবাচক, মানে সীমানা আছে যার, সেটা হচ্ছে যেটা সীমানা নেই সেটাকে বলা হচ্ছে অসীম, অর্থাৎ এটা নেতিবাচক। যেটা সীমানা আছে সেটা হচ্ছে সসীম, আর যেটা সীমানা নেই সেটা হচ্ছে অসীম। এখন অটা যদি নেতিবাচক অর্থ দেয় এই শব্দতে, সেই হিসেবে যদি আমরা লিখি, যদি আমরা আগে বলছি যে নেতিবাচক অর্থ দিলে শুরুতে অ থাকলে সেই শব্দটির উচ্চারণ অ অই বজায় থাকবে, অর্থাৎ এখানে অসীম, অসীম। তো এই শব্দটা দুইভাবে আমরা লিখতে পারি। যদি মনে করি এই শব্দটা কোনো ব্যক্তির নাম তাহলে অসীম, আর যদি এই শব্দটাকে আমরা নেতিবাচক হিসেবে বাক্যে ব্যবহার করি তখন হচ্ছে অসীম। আমরা আরো কয়েকটা শব্দ নিই, অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ শব্দটা একটু খেয়াল করি, এটা কারো কোনো ছেলের নাম হতে পারে, অভিজিৎ লিখেছি অভিজিৎ, কিন্তু যখন আমরা কাউকে ডাকি যে অভিজিৎ এদিকে এসো, তখন বলি না যে অভিজিৎ এদিকে এসো, কি বলি আমরা অভিজিৎ এদিকে এসো, অর্থাৎ উচ্চারণ এখানে অ। আরো যে একটা নিয়ম ছিল যে অ এর পরে যদি রস্যিকার থাকে পরে বর্ণে সেই হিসেবে মেলে, কিন্তু আমরা এটা নিচ্ছি যে কোনো নাম হিসেবে, তাহলে এখানে কি হবে ও ভি, অভিজিৎ, ও ভি জিৎ, জিৎ, জিতে খণ্ডত পরিবর্তে পূর্ণত এবং শেষে একটি হসন্ত হবে, ও মুক্তাক্ষর, ভি মুক্তাক্ষর, জিৎ বদ্ধাক্ষর, অভিজিৎ।
যদি অনিমেষ নেই কি হবে? অনিমেষ। এখন এই শব্দটা দুটো হতে পারে, যে অনিমেষ চোখের পলকে যেটা ঘটে যায়, যেমন অনিমেষ বা চোখের পলকহীন, সেটা কি করতে পারে? অথবা হতে পারে কারো নাম। যদি নাম হয় তাহলে আমরা লিখবো হচ্ছে অ নি মেষ, স হবে তালবস্য, অনিমেষ। আর যদি এটা নেতিবাচক হিসেবে দেখি তাহলে কি হবে? অ নি মেষ, অনিমেষ। এভাবে হতে পারে অনিমেষ। কারণ নাম আছে অভিষেক, তখন কি হবে? অভিষেক। উচ্চারণ করে হচ্ছে অভিষেক, কি হবে? উচ্চারণটা হবে ও ভি শেক। এখানে আছে মূর্ধস্ব, কিন্তু উচ্চারণে আমরা জানি তালবস্য লিখতে হয় যদি ছয়ের মতো উচ্চারিত না হয়। এই শব্দটা হয়ে গেল। তো এভাবে আদিতে যদি অ থাকে তাহলে অনেক সময় অ এর উচ্চারণ অ থাকে, অনেক সময় অ এর উচ্চারণ ও হয়ে যায়। এবার আমরা আসি মাঝে কোথাও অ আছে এবং তার পরিবর্তন কিভাবে হয়। যেমন কলম। এখন দেখা যাচ্ছে এখানে কয়ের সাথে অ বিলীন অবস্থায় আছে, লয়ের সাথে অ আছে, ময়ের সাথে অ আছে, কারণ সরাসরি তিনটি অ আছে, এখানে অ, এখানে অ, এখানে অ। তো আমরা এক্ষেত্রে উচ্চারণ কিভাবে কি, কলম নাকি কলম? উচ্চারণ করি হচ্ছে ক, এটা মুক্ত অক্ষর, আর লোমটা একসাথে বলি কলম। এই জন্য এখানে হসন্ত আছে, প্রথমটা হসন্ত নেই, কারণ হচ্ছে ক অনেকক্ষণ ধরে উচ্চারণ করা, আমাদের যতক্ষণ শ্বাস আছে আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু লোমটা বেশিক্ষণ বলা যায় না, থেমে যেতে হয় অল্প বলে। কলম। এখানে দেখা যাচ্ছে কয়ের সাথে অ আছে, এটা অটা বজায় আছে, কিন্তু মাঝের যে লয়ের সাথে অটা ছিল এটা পরিবর্তিত হয়ে ও হয়ে গেছে, অর্থাৎ অ ধ্বনির উচ্চারণ এখানে ও হয়ে গেছে, অর্থাৎ অ সংবৃত বিবৃত ছিল হয়ে গেছে সংবৃত। এরকম অনেক শব্দ আছে, কলম, কলস, কলস। কলস শব্দটা লিখতে হবে এভাবে, সঠিক বানান, কিন্তু যখন উচ্চারণ লিখবো ক লো স, কলস, তখন তালবস্য দিয়ে লিখতে হবে। প্রত্যেকটা শব্দে কিছু না কিছু পরিবর্তন হয়, আর এই জন্য উচ্চারণ টপিকসটি শিক্ষার্থীদের কাছে অনেক কঠিন মনে হয়। একটু বেখেয়াল হলে প্রত্যেকটা শব্দ মানে যে কোনো জায়গায় একটা ভুল হয়ে যেতে পারে। সব দিক খেয়াল করতে হবে, আমি অর জায়গায় ও বসাচ্ছি, স পরিবর্তন করে অন্য স হলো কিনা, রস্বইকার জায়গা দীর্ঘিকার হয়ে গেল কিনা, এই প্রত্যেকটা বিষয় আমাদের লক্ষণীয়। এই জন্য উচ্চারণ, উচ্চারণ যে টপিকসটি আছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, তাদের জন্য এই টপিকসটি খুবই একটু বিরক্তিকর মধ্যে বা বিব্রত করে দেয় অনেকে, বা অনেকে বিরক্ত হয়ে এটা পড়াই বাদ দিয়ে দেয়। তো আমি যেভাবে শিখাচ্ছি বা প্রত্যেকটা শব্দ ধরে ধরে তোমরা যদি মনোযোগ সহকারে এগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই জানি দিন শেষে তোমরা ভালো একটা সুফল পাবে। আমরা এবার অন্ত অয়ের ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে এমন একটা দেখে নিই। যদি শব্দের শেষে জ ফলা থাকে, শব্দের শেষে যদি জ ফলা থাকে তাহলে কেমন হতে পারে দেখা যাক। যেমন আছে পদ্ম, পদ্ম, এই শব্দটাকে যদি উচ্চারণ করি শেষে কি আছে? জ ফলা। এখন উচ্চারণ করলে আমরা জানি শুরুতে অ আছে, এখানে জ ফলা, এই জ ফলা থাকার কারণে এই পটা ও হয়ে যাবে, আদ্যটা ও হয়ে যাবে পদ। এখন এই দয়ের সাথে জ ফলা আছে, তা থাকার কারণে দুটো দ আসবে। এখন শেষেরটা দটা কেমন হবে? দ কি দ থাকবে নাকি দয়ের সাথে ওকার আসবে? এটা হচ্ছে লক্ষণীয়, অর্থাৎ কোন বর্ণের সাথে জ ফলা যদি যুক্ত থাকে শেষে, তাহলে সেই বর্ণটা দ্বিত্ব হবে, এবং শেষ যে বর্ণটা লিখবো দ্বিত্ব, সেটার সাথে ওকার হবে, পদ্ম। তাহলে উচ্চারণ কেমন হলো? পদ্ম। আমি একটা যুক্ত বর্ণ নিই, যেমন চিহ্ন, চিহ্ন, এটা উচ্চারণ কেমন হবে?
এটা যুক্ত বর্ণ, হয়ের সাথে মূর্ধন্য বা দন্ত ন, এখানে কানে এই পাশে থাকলে দন্ত ন, আর যদি নিচে বসে সেটা হচ্ছে মূর্ধন্য। এখন এটা উচ্চারণ হবে সিন, সিন হো, সিন হো। এখন বলা হয়েছে যুক্ত বর্ণ যদি শেষে থাকে তাহলে শেষ যে বর্ণটি ব্যবহার করব সেই বর্ণ ওকার হবে, অর্থাৎ অ ছিল ও হয়ে গেল। এখন আমরা একটু দেখি অপরাহ্ন, অপরাহ্ন এই বানানে এখানে আসতে এটা হচ্ছে মূর্ধন্য, কিন্তু চিহ্ন বানান এখানে আছে দন্তন্য। কারণ হচ্ছে এই ডান পাশে যদি যুক্ত থাকে তখন আমরা লিখবো দন্তন্য, আর যখন নিচে বসাবো ন তখন এটা হচ্ছে মূর্ধন্য। অপরাহ্ন আর চিহ্ন শব্দটা থেকে আমরা জেনে নিলাম যে নয়ের যে ব্যবহারটা। এখন আমরা চলে যাই আরো কিছু উদাহরণে। দেখা একটা শব্দ নিই কংস, কংস। কোন শব্দের শেষ বর্ণের আগে যদি অনুস্বার থাকে তাহলে শেষ বর্ণটি অ থাকা সত্ত্বে ও হয়ে যাবে। উচ্চারণটা এমন কং। আমরা জানি অনুস্বারের পরিবর্তে কি হবে, উ হবে, কং, থেমে গেছি, কং শো, কং শো, কি হবে কং শো। এখানে শয়ের যে পরিবর্তন হয়েছে কারণ বলেছি স শয়ের মতো উচ্চারিত হয়েছে, এজন্য দন্তস্ব পরিবর্তিত হয়ে তালব্যস্য হয়ে গেছে কংস। আর অনুস্বার থাকার কারণে শেষ বর্ণে অ আছে, এই অনুস্বার তার আগে থাকার কারণে পরের যে অটা ও হয়ে যায়। যেমন নি ধ্বংস, ধ্বংস এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, ধ্বংস নাকি ধ্বংস? তাহলে কেমন করতে পারি, আমরা জানি ধ এর সাথে যে বটা আছে শুরুতে ব ফলা থাকলে সেটা উচ্চারণ হয় না, ধং, ধং শো, ধং শো। উচ্চারণটা এমন ভাবে হবে, অর্থাৎ অনুস্বার থাকার কারণে পরের যে পণ্যটা আছে তার সাথে অ থাকা সত্ত্বেও ও হয়ে গেল, অর্থাৎ বিবৃত ছিল হয়ে গেল সংবৃত। আমরা এমন কিছু শব্দ নেই যে শব্দগুলোর শেষে হ আছে, যদি হ থাকে অধিকাংশ ক্ষেত্রে সেই হ সাথে অ থাকার সাথে ও হয়ে যাবে। যেমন বিবাহ, বিবাহ লিখেছি বিবাহ, এটি হচ্ছে সঠিক বানান, কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন বলি বি বা হো, বি বা হো, অর্থাৎ শেষে হ আছে। যদি আমরা চিহ্ন হ ওখানে দেখেছিলাম যে হ আছে বিধায় ওকার হয়েছে। আর একটা শব্দ নেই বিরহ, বিরহ এই শব্দটা কিভাবে লিখতে পারি, শেষে হ আছে, উচ্চারণটা হবে বি র হো, বি র হো। র এর সাথে এখানে এখানে তিনটি অক্ষর আছে বি র হো, অর্থাৎ এর জন্য র এর সাথে হসন্ত ব্যবহারের দরকার নাই, এটা মুক্ত অক্ষর। তো আমরা জেনে নিলাম যে কোন শব্দের শেষের আগে যদি অনুস্বার থাকে তাহলে শেষ বর্ণটি ওকার হবে। আবার বলছি কোন শব্দের শেষে যদি হ থাকে তাহলে উচ্চারণে সেই হটা ও ওকার যুক্ত হবে। এবার আরেকটি শব্দ নিই, যেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি ইত বা ত থাকে, যেমন নত, নত শব্দটার উচ্চারণ হচ্ছে নত না, কি হবে ন তো। আবার আছে যেমন যে বিবাহিত যদি লিখি বিবাহিত, মানে ইত আছে শেষে, বিবাহ যকিত, অর্থাৎ এটা উচ্চারণ যদি করি বি বা হি তো, অর্থাৎ এখানে বি বা হি তো চারটি মুক্ত অক্ষর, কোন জায়গায় হসন্ত ব্যবহার দরকার। আর এখানে নয়ের সাথে হসন্ত হবে না, কারণ হচ্ছে ন হচ্ছে মুক্ত অক্ষর। ন তো বিবাহিত। উপনীত শব্দটা যদি লিখি কি হয়, উপনীত, এটা যদি উচ্চারণ আমরা লিখি উ প উপ, উপ নি তো, উপনীত। এই অয়ের পরে কি আছে দীর্ঘ ইকার, এই জন্য পটা ওকার হয়ে গেছে। আর বলা হয়েছে কোন শব্দের শেষে যদি ত থাকে
অধিকাংশ ক্ষেত্রে ও হয়ে যায়, উপনীত এভাবে উচ্চারণ হয়। তো আজকে যে আলোচনাটা করলাম আমরা যে বাংলা যে মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি, প্রত্যেকটি আলাদা উচ্চারণ আছে, তার সত্ত্বেও অধ্বনি আর এ ধ্বনির দ্বৈত উচ্চারণ আছে। অ কখনো ও হয়, অ কখনো অই থাকে, আবার এ কখনো এ হয়, এ কখনো এ হয়। তো এটা আমাদের অনেকগুলো সূত্র আছে, এবং এটা যদি আস্তে আস্তে আমরা ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করি তাহলে এটা পারবো। আর আমার ক্লাসটা থেকে যদি তোমরা একটু উপকার হও তাহলে আমার ক্লাস নেওয়াটা ধন্য হবে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আগামী ক্লাসে উপস্থিত থেকে তোমরা ক্লাসটি উপভোগ করবে সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।